পৃথিবীর যখনই কোনো জাতি নিষ্ঠুরতায় পশুকে হার মানিয়েছে, মূল্যবোধের সমস্ত মাপকাঠিকে ভেঙে চুরমার করেছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে সেই জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরায়েল রাষ্ট্র, তার পতন বেশি দূরে নয়। আপাত দৃষ্টিতে ইসরায়েলকে অপরাজেয় মনে হলেও ইসরায়েল ভেতরে ভেতরে মারাত্মকভাবে ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। অর্থনৈতিকভাবে ইসরায়েল বর্তমানে সম্পূর্ণরূপে বিধ্বস্ত। ইসরায়েলের পতন শুরু হয়েছে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা ভাঙনের মধ্য দিয়েই। ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার এই মুহূর্তে অত্যন্ত করুণ এবং বেহাল দশা। আর এই ভয়াবহ খবর বাইরে এসেছে ইসরায়েল থেকে প্রকাশিত হওয়া রিপোর্টে। দ্য স্টেট অফ সায়েন্স ইন ইসরায়েল 2025 এই শীর্ষক রিপোর্ট প্রকাশিত হলো 2026 সালের 4 জানুয়ারি। 187 পাতা বিশিষ্ট হিব্রু ভাষায় লেখা ইসরায়েলের শিক্ষার উপরে সবিস্তার রিপোর্ট, যাতে ছত্রে ছত্রে বিলাপ করা হয়েছে, ছত্রে ছত্রে ইসরায়েলের সরকারের দিকে আঙুল তোলা হয়েছে এবং আগামী দিনে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টেই। চলুন দেখে নিই এই মুহূর্তে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা কিভাবে মৃত্যুর পথে এগিয়ে চলেছে। সবচাইতে বড় আঘাত ইসরায়েল পেয়েছে আন্তর্জাতিক স্তরে, কারণ আমরা দেখছি যে দ্য গার্ডিয়ান কাগজ তারা স্পষ্ট করে লিখেছে, ইউনিভার্সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কাট টাইজ উইথ ইসরায়েলি একাডেমিয়া ওভার গাজা ওয়ার। গাজা ওয়ার কমপ্লিসিটি, গাজার যুদ্ধকে দেখার পরেও ইসরায়েলি বিজ্ঞানীরা যখন নির্বিকার থেকেছেন, তাদের পক্ষ থেকে ইসরায়েল সরকারকে কোনো রকম প্রতিবাদ এমনকি আবেদন পর্যন্ত করা হয়নি যে তাদের এই গণহত্যা বন্ধ হোক। যখন বিজ্ঞানীরা যারা মানবতার দূত বলে মেনে নেওয়া হয়, সাহিত্যিকদের যখন মানব জাতির বিবেক বলে মনে করা হয়, অথচ ইসরায়েলি সাহিত্যিকরা এমন বর্বর এবং মানবিকতা শূন্য যারা লেখেন, সভ্যতার কথা বলেন, সেই সাহিত্যিক, সেই বিজ্ঞানীরা গাজায় যখন হাজার হাজার শিশু খুন হচ্ছে ইসরায়েলি বম্বার্ডমেন্টে, তাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ, একটি লেখাও আসেনি। বিশ্ববাসী হতবাক হয়েছে, দাঁড়িয়ে দেখেছে এরাও বিজ্ঞানী, এরাও লেখক, এরাও সাহিত্যিক, এরাও সঙ্গীত শিল্পী। এই অবস্থায় ইউরোপ এতদিন ইসরায়েলি বিজ্ঞানীদের সেরা ঠিকানা। সে ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলই হোক কিংবা হরাইজন ইউরোপই হোক, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে। অন্যদিক থেকে এক একজন বিজ্ঞানী তারাও প্রচুর টাকা, নানান ধরনের প্যাকেজ, গবেষণার অঢেল সুযোগ সুবিধা ভোগ করেছে। সেই ক্ষেত্রে এবার টান পড়তে শুরু করেছে। চলুন আমরা দেখে নিই গত কয়েক বছরের একটা ডেটা। ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল, এটা ইসরায়েলের যারা বিজ্ঞানী পোস্ট ডক্টরাল স্টেজ থেকে যে কাজ শুরু করে, তাদের প্রাইমারি টার্গেট হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো। সেখানে এখন তারা শিকার হচ্ছে ঘোস্টিং এর এবং সফট এক্সক্লুশন, যেটা গ্লোবাল পোলারাইজেশন বলা হচ্ছে। এমন যে প্রথমত এই সমস্ত উঠতি বিজ্ঞানীরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে তারা প্রজেক্টের জন্য, গবেষণার জন্য, কোলাবোরেশনের জন্য আবেদন করছেন, ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো রিপ্লাই আসছে না। কমপ্লিট সাইলেন্স, যেটাকে ইংরেজিতে বলা হয় ঘোস্টিং। ভূত, যেন তাকে ভূতকে তারা চিঠি লিখছে, কোনো উত্তর সেদিক থেকে আসছে না। অপরদিকে সফট এক্সক্লুশন হচ্ছে, অর্থাৎ যদিও তাদের আবেদন গৃহীত হচ্ছে, কিন্তু গ্রহণ করবার পরেও তাদেরকে আনুষ্ঠানিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, সেটা আর ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক সময়তেই আসছে না। 23 সালে যে চিত্র ছিল, সেই চিত্র কিন্তু 2 বছরে একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়ে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা আকার ধারণ করেছে। যারা উচ্চ স্তরে লেখাপড়া করে বিজ্ঞানী হওয়ার পরে এখন ইউরোপ এবং আমেরিকাতে সরাসরি মুখের উপরে নো এন্ট্রি ফর দ্য ইসরায়েলি সায়েন্টিস্ট, এই কথা এখন শুনতে হচ্ছে ইসরায়েলি বিজ্ঞানীদের। দ্য স্টেট অফ সায়েন্স ইন ইসরায়েল 2025 এই রিপোর্ট অনুযায়ী 2022 সালে ইসরায়েলের 95 জন বিজ্ঞানী সায়েন্টিস্ট তারা ইআরসিতে আবেদন করবার পরেও তারা এক্সক্লুশন হন, তাদের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু সেই সংখ্যাটা 2023 সালে গিয়ে বেড়ে দাঁড়ায় 112, মোরালেস মডারেট। কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর 1 বছরের পরেই ছবিটা একেবারে বদলে যায়। 2023 সালের পর 24 সাল যখন আসছে, আমরা দেখতে পেলাম 300 জন বিজ্ঞানী যারা আবেদন করবার পরেও রিসার্চ করবার সুযোগ পেল না ইউরোপ থেকে। এরপরে 24 সালের পর এই গ্রাফটা আপনারা দেখুন, একেবারে লম্বভাবে বেড়ে গিয়ে দাঁড়ালো 1129, একটা জায়ান্ট নাম্বার, ম্যাসিভ নাম্বার। 1129 জন বিজ্ঞানী তারা আবেদন করে কাতর মিনতি করেও ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলে গবেষণা করার সুযোগ পায়নি। তাদেরকে সরাসরি তাদের আবেদনকে প্রত্যাখ্যান করা হয়েছে। দে ওয়ার রিফিউজড ফ্রম ইআরসি।
সো দিস ইজ আ হিউজ, দিস ইজ আ বিগ নাম্বার। এই 1129 জন বিজ্ঞানী এটা কোনো সাধারণ সংখ্যা নয়। ইসরায়েলের জন্য এটা একটা মর্মান্তিক আঘাত, আর এই আঘাত আগামী দিনে ইসরায়েল বহন করতে পারবে না। এত বিপুল অঙ্কের টাকা খরচ করে একজন বিজ্ঞানীকে প্রস্তুত করা হয়, ভবিষ্যতে সে আগামীতে ব্যবসা বাণিজ্য ইসরায়েলের ফরেন পলিসিকে তারা প্রভাবিত করেন বিশ্বজুড়ে, ইসরায়েলের হয়ে তারা মতামত তৈরি করেন, ওয়ার্ল্ড ওয়াইড সফট পাওয়ার হচ্ছে এই বিজ্ঞানীরা। এমনকি নোবেল পুরস্কার কে পাবে, কোন দেশ কোন বড় বড় সায়েন্সে গ্রান্ট পাবে, সেগুলো ঠিক করেন একেবারে উঁচুতলার এই বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানীরা আজকের দিনে দাঁড়িয়ে সরাসরি ইউরোপে তারা ধিকৃত হচ্ছেন, তারা প্রত্যাখ্যাত হচ্ছেন, সরাসরি সামাজিক বয়কটের শিকার হচ্ছেন এই ইসরায়েলি বিজ্ঞানীরা। একদিকে যখন এই বিজ্ঞানীরা সরাসরি বয়কটের শিকার হচ্ছেন, বিজ্ঞানের ক্ষেত্রে অপর একটি বিষয় হচ্ছে কোলাবোরেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা তারা নানান বড় বড় প্রজেক্টে একসঙ্গে কাজ করেন, কোলাবোরেশন করেন। সেখানে কোনো একটি বড় প্রজেক্টে হতে পারে জাপান, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, 4টে দেশ, ইসরায়েল, 5টা দেশের বিজ্ঞানীরা কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। তো এখন এই মুহূর্তে যেটা আরো বড় খবর, ইসরায়েলি কোনো বিজ্ঞানীর সঙ্গে এই ধরনের কোলাবোরেশনে কাজ করতে চাইছেন না বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। যখনই তাদের টিমে কোনো ইসরায়েলি মেম্বার থাকছে, সেই রিসার্চ প্রজেক্ট থেকে, সেই কোলাবোরেটিভ ওয়ার্ক থেকে সরাসরি ঘুরে দাঁড়াচ্ছেন অধিকাংশ বিজ্ঞানীরা। ফলে নতুন করে কোনো প্রজেক্টে ইসরায়েলি কোনো সায়েন্টিস্টকে রাখতে সাহস করছে না এই প্রজেক্ট ডিজাইনাররা। চলুন আমরা এই প্রেক্ষিতে একটি প্রামাণ্য দলিল দেখে নিই। সায়েন্স বিজনেস ম্যাগাজিন তারা একটি খবর পোস্ট করেছে, গ্লোবাল রিসার্চ কোলাবোরেশন উইথ ইসরায়েল শার্পলি ডাউন দিস ইয়ার। 2025 সালের সেপ্টেম্বর মাসের এই রিপোর্ট ডেভিড ম্যাথিউস তিনি এই সংবাদটি লিখেছেন। তিনি বলছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিজ্ঞানের যে কোলাবোরেটিভ যে কাজগুলো হয়, ইসরায়েলের সঙ্গে এই কোলাবোরেশন এখন মারাত্মকভাবে তলানিতে গিয়ে ঠেকছে। নতুন করে বিজ্ঞানীরা আর ইসরায়েলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত নয়। চলুন পরিসংখ্যান আমরা দেখি। সাউথ আফ্রিকা ইসরায়েলের এই জেনোসাইড গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচাইতে বেশি সোচ্চার দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলার দেশ, যিনি দেখিয়েছিলেন অ্যাপারথাইড, সাদা চামড়ার শ্বেতাঙ্গবাদী মানুষদের যে ঘৃণার রাজনীতি, তার বিরুদ্ধে কিভাবে তিনি লড়াই করেছিলেন মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে। সেই নেলসন ম্যান্ডেলার দেশ আবারও অনন্য উচ্চতায় পৌঁছিয়েছে। যখন পৃথিবীর অধিকাংশ দেশ নীরব থেকেছে এই ইসরায়েলি বর্বরতা, ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে ভয় পেয়েছে, তখন সাউথ আফ্রিকা বীর বিক্রমে প্রতিবাদ জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুদের বিরুদ্ধে। ঠিক গবেষণার ক্ষেত্রেও, বিজ্ঞানের ক্ষেত্রেও সাউথ আফ্রিকা 70% তারা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বিজ্ঞানীদের কোলাবোরেশনকে। তারা ভেঙে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে কাজ তারা করছে না। অন্যদিকে স্পেন, ইউরোপের অন্যতম রাষ্ট্র স্পেন, তারা 36% কোলাবোরেশনকে ভেঙে দিয়েছে, ইসরায়েলি বিজ্ঞানের সঙ্গে কাজ করছেন না। অন্যদিকে নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, জাপান, এই রাষ্ট্রগুলিও 30% কোলাবোরেশনকে ভেঙে দিয়েছে। সামগ্রিকভাবে যদি দেখা যায় 60% প্রত্যাখ্যান এসেছে কেবলমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। তাই ইসরায়েল এতদিন, ইউরোপ এদিকে আরব ভূমি, দুটি ক্ষেত্রেই তারা মুনাফা ভোগ করেছে, তারা গাছের ভালো ফল ভোগ করেছে। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে নিধন করা, তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া, আর ইউরোপ থেকে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা। সহানুভূতি তারা কুড়িয়েছে ইউরোপের শরণার্থী হিসেবে, আর মধ্যপ্রাচ্যে তারা দোর্দণ্ড প্রতাপ, আমেরিকার সাহায্যে প্রক্সি স্টেট হিসেবে, সেটলার কলোনি হিসেবে তারা আরব রাষ্ট্রগুলোকে নিধন করেছে। এই যে ভয়ঙ্কর অত্যাচার এবং স্বৈরাচার, বিশ্ববাসী আজ তারা সচেতন হয়েছে, জেগে উঠছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। যদিও আমরা জানি যে ইউরোপ এবং আমেরিকার রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির আমূল কোনো পরিবর্তন হয়নি, তারপরেও আমেরিকা এবং ইউরোপের সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের একটা অংশ, তারা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রচার করছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিজ্ঞানীদেরকে সরাসরি বর্জন করার ডাক দিচ্ছে। ইসরায়েলিরা এতদিন ধরে এই ইআরসিতে তারা 30% পর্যন্ত বিজ্ঞানী তারা প্রতিনিধিত্ব করেছে। শুধুমাত্র ইসরায়েলিরাই এই ইআরসির 30% জায়গা দখল করত। সেই ইআরসিতে এখন ইসরায়েলিদের রিপ্রেজেন্টেশন নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 8%। 2025 সালে ড্রাস্টিক ফল হয়েছে, 30 থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 8। ইআরসিতে একজন ইয়াং সায়েন্টিস্ট মনোনীত হওয়ার পর 1.5 থেকে 2.5 মিলিয়ন ইউরো টাকা তারা পান। তার সঙ্গে বিলাসবহুল জীবনযাত্রা, আবাসন, সমস্ত ফেসিলিটি তারা ভোগ করেন।
পরবর্তীকালে এই সমস্ত বিজ্ঞানীরাই বিজ্ঞানের এক একটা শাখাকে তারা শাসন করেন। বর্তমানে ইসরায়েলিরা মারাত্মকভাবে এখন সংকটের মুখে, কারণ অধিকাংশ বিজ্ঞানী আবেদন করেও ইআরসিতে আর সুযোগ পাচ্ছেন না। ইউরোপের অপর অন্যতম সংস্থা যার নাম হরাইজন ইউরোপ, এই হরাইজন ইউরোপ টাকার পরিমাণে ইআরসি চাইতেও অনেক বড়। ইউরোপিয়ান কমিশনের নেতৃত্বে এই হরাইজন ইউরোপ কাজ করে। গত বছরে জোরালো দাবি উঠেছিল 2025 সালে ইসরায়েলকে পার্শিয়ালি ব্যান করবার জন্য। ইসরায়েলি বিজ্ঞানীদের এই হরাইজন ইউরোপে কাজ করতে দেওয়া হবে না, এই মর্মে বেলজিয়াম, স্লোভেনিয়া জোরালো দাবি তুলেছিল, ভোটাভুটিও হয়েছিল। যদিও ফ্রান্স এবং ইতালির বিরোধিতার কারণে ব্যান করা যায়নি ইসরায়েলকে, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী নিজের উদ্যোগে এই মুহূর্তে ইসরায়েলি স্কলারদেরকে দীর্ঘমেয়াদী গবেষণার কাজে তারা সরাসরি প্রত্যাখ্যান করছে। যদিও ছোট ছোট রিসার্চ ওয়ার্কে ইসরায়েলিরা সুযোগ পাচ্ছেন এখন হরাইজন ইউরোপে, কিন্তু বড় বা দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে ইসরায়েলিদেরকে এখন আর কোনোভাবেই এন্টারটেইন করা হচ্ছে না। তাই ইউরোপ মহাদেশে ইআরসি এবং হরাইজন ইউরোপে এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের দ্য একাডেমি অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ প্রধান ডেভিড হ্যারেল তার কপালে এখন চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। তারা এখন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, কারণ ইসরায়েলের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ এখন নেই। সরকার, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন মারাত্মকভাবে খবরদারি শুরু করেছে। ওদিকে গাজা ভূমিতে গণহত্যা, সামগ্রিকভাবে ইসরায়েলের ভাবমূর্তি এখন বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হচ্ছে। তাই ইসরায়েলি বিজ্ঞানীদের সঙ্গে, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে চাইছে না এখন ইউরোপ মহাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। আন্তর্জাতিক ক্ষেত্রে যখন ইসরায়েলি বিজ্ঞানীরা বয়কটের সম্মুখীন হচ্ছেন, দেশের ভেতরেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো সুযোগ নাই, কারণ দেশে এখন সীমাহীন অর্থনৈতিক সংকট চলছে। ফলে প্রতি বছর প্রতি বাজেটে ধারাবাহিকভাবে বিজ্ঞান শিক্ষায় এখন বাজেট কাট করা হচ্ছে, গিলোটিনে দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা বাজেটের একাধিক প্রস্তাব। যখন ওইসি দেশগুলো, অর্থাৎ অর্গানাইজেশন ফর দ্য ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, পৃথিবীর ডেভেলপড কান্ট্রিগুলো প্রতি বছর ধাপে ধাপে 20% হারে যখন তাদের বিজ্ঞান শিক্ষায় বাজেট বাড়াচ্ছে, অন্যতম উদাহরণ আমরা চায়নাকে ধরতে পারি। চায়না যখন প্রতি বছরে শিক্ষায় 800 বিলিয়ন ইউএসডি খরচ করছে, পৃথিবীর উন্নত দেশগুলি এক চিত্র, ইসরায়েলের সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইসরায়েল এখন প্রতি বছর ধাপে ধাপে বিজ্ঞান শিক্ষায় তার বাজেট কমাচ্ছে, সেই বাজেটের টাকায় এখন বোমা বানাচ্ছে বেশি করে, যাতে করে গাজা ভূমিতে ফিলিস্তিনি জনতাকে খুন করা যায়। যুদ্ধে কখনো লেবাননে বম মারছে, কখনো গিয়ে সিরিয়াতে বম মারছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বাঁধিয়ে রাখা, অশান্তি বাঁধিয়ে রাখা কাজ ইসরায়েল রাষ্ট্রের। সেই ইসরায়েল রাষ্ট্র এখন যুদ্ধে খরচে ভারাক্রান্ত হয়ে আছে, তারা শিক্ষায় খরচ কমাতে বাধ্য হচ্ছে। শিক্ষায় যদি বাজেট এভাবে কমতে থাকে ইসরায়েলে, তার পরিণাম ইসরায়েলের জন্য ভালো হবে না, যদিও বিশ্বের জন্য তা ভালো হলেও হতে পারে। কারণ ইসরায়েলি বিজ্ঞানীরা এতদিন যে সমস্ত মারণাস্ত্র তৈরি করছিল তাদের দেশের নিরাপত্তার কারণে, সেই সমস্ত আগ্নেয় অস্ত্র তারা আর স্বাধীনভাবে নিজেদের দেশে তৈরি করতে পারবে না। ফলে অস্ত্রের জন্য সম্পূর্ণরূপে বিদেশের উপর নির্ভরশীল হতে হবে, এবং বিদেশ থেকে অস্ত্র কিনতে গেলে যে বিপুল পরিমাণে টাকার দরকার, সেই টাকা এখন ইসরায়েলের নেই। অতএব আগামী দিনে ধীরে ধীরে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং তার ধ্বংস ত্বরান্বিত হবে। শিক্ষা ব্যবস্থা যত তাড়াতাড়ি ধ্বংস হবে, ইসরায়েলের ধ্বংস তত তাড়াতাড়ি হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ শিক্ষায় মেরুদণ্ড, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন। তাই ইসরায়েল জাতি দাঁড়িয়ে আছে তাদের শিক্ষার উৎকর্ষ দিয়ে, আর সেই উৎকর্ষ যদি চলে যায়, জাতির শেষ হতে বেশি দিন সময় লাগবে না। এই মুহূর্তে ইসরায়েলের বাজেটের পরিমাণ এতটাই কমে গেছে শিক্ষায়, তারা উন্নততর গবেষণার জন্য, সারা পৃথিবীতে যখন এআই সুপার কম্পিউটারের ব্যবহার হচ্ছে, ইসরায়েল তখন এই সুপার কম্পিউটার কিনতে ব্যর্থ। তাদের দেশের শিক্ষার সাথে প্রয়োজনীয় যে সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটার এই মুহূর্তে নিজেদের টাকায় তারা কিনতে পারছে না। এই ডেভিড হ্যারেলরা জোরালো দাবি জানিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে, তাদেরকে একটি সুপার কম্পিউটার দেওয়ার জন্য গবেষণার কাজে। সেই সুপার কম্পিউটার সরকার কিনতে পারেননি। তারা জানিয়েছেন many recommendations focuses on the need for a dedicated supercomputer solely for the use of academia। কিন্তু হলো কি, সরকার সুপার কম্পিউটার কিনলেন, আর সুপার কম্পিউটার ফর দ্য ইউজ অফ হাইটেক কোম্পানিজ অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিক রিসার্চার্স, সো ডাজ নট মিট দ্য একাডেমিজ রিকোয়েস্ট। এই জেরুজালেম পোস্ট তারা প্রকাশ করেছে এই রিপোর্টের বিস্তারিত। দ্য স্টেট অফ সায়েন্স ইন ইসরায়েল
সেই রিপোর্টের সরাসরি বিজ্ঞানীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদের দাবি থাকা সত্ত্বেও সরকার আমাদেরকে একটি সুপার কম্পিউটার দিতে পারছে না। এমনই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে ইসরায়েলের আর্থিক বেহাল দশা কোন পর্যায়ে পৌঁছেছে তার অপর উদাহরণ সিসেম আরব দুনিয়াতে একমাত্র সায়েন্টিস্টদের একটি অর্গানাইজেশন, যে দেশে আরব, ইসরায়েলি, পাকিস্তানি, সাইপ্রাসের বিজ্ঞানী সবাই মিলে জর্ডনের এই সিসেমে একসঙ্গে কাজ করেন। এখানে গত 3 বছর ধরে ইসরায়েল তার বাৎসরিক যে ফিজ লাগে সেই ফিজটুকু পর্যন্ত জমা করতে পারেনি। সৌভাগ্য, খোদ আমরা বলছি না, ডেভিড হারেল বলেছেন যে ইসরায়েলের বিজ্ঞানীদের কিক আউট করা হয়নি সিসেম থেকে, তাদের সৌভাগ্য। 2 মিলিয়ন ইউএসডি বাকি পড়ে রয়েছে 2024 সাল থেকে। এই 2 মিলিয়ন টাকা জমা দিয়ে সিসেমের মেম্বারশিপকে ধরে রাখা, সেই কাজটুকু করতে হিমশিম খাচ্ছে এই মুহূর্তে ইসরায়েল সরকার। কিন্তু অন্যদিকে ধারাবাহিকভাবে বোম্বার্ডমেন্ট চলছে। দেখে মনে হবে এই দেশের কোনো অর্থনৈতিক সংকটই নেই, এত যুদ্ধ, কিন্তু ভেতরে টোটাল সেই দাঁতের মতো ভেতরে গর্ত হয়ে যায়, কেরিজ হয়ে তারপরে যখন ভেঙে পড়ে। ইসরায়েল এখন পোকা লাগা দাঁতের মতো, বাইরে একটু শক্ত থাকলেও ভেতরটা পুরো গর্ত হয়ে গেছে। যখনই কোনো দেশ তার শিক্ষা ব্যবস্থায় নজর দিতে ব্যর্থ হয়, যুদ্ধ, অশান্তি, কলহ, নিরাপত্তাহীনতায় ভোগে, তখনই সেই দেশের যারা মেধাবী মানুষ সেই দেশকে ত্যাগ করে উন্নততর দেশে, নিরাপদ দেশে তারা বাসা বাঁধে। ইসরায়েলের ক্ষেত্রেও একই কথা খাটে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেখেছে গ্রেট এক্সোডাস অব সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস অ্যান্ড স্টেম সায়েন্টিস্টস। কেবলমাত্র 2023 সালে যে রিপোর্ট 25 সালে হাতে এলো, 2023 সালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট হওয়া মেধাবী 19,000 গ্র্যাজুয়েট তারা দেশ ত্যাগ করেছেন। স্টেম সায়েন্টিস্ট পিএইচডি 633 জন, ইঞ্জিনিয়ার 3,000-এরও অধিক, ডাক্তার 2025 সাল তো নয়, 22 সালে গিয়েছিল 400 এবং 24 সালে 800। বিপুল পরিমাণে সফল মানুষ তারা ইসরায়েল ত্যাগ করে ইউরোপ, আমেরিকায় তারা স্থায়ী বসবাস শুরু করছেন। ফলে বিজ্ঞান এবং শিক্ষায় ইসরায়েল ক্রমশ দুর্বল হতে থাকছে। আর এই আবহে যখন আমরা দেখতে পাচ্ছি চীন সারা পৃথিবীকে অবাক করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ আকাশ স্পর্শ করলো, পৃথিবীর সেরা 25টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় চীন 23টা জায়গা পাকা করে নিয়েছে। 1 থেকে 25-এর মধ্যে 23টি বিশ্ববিদ্যালয় এখন চীনের। আমেরিকা ও সেই যাত্রায় চীনের কাছে হারতে শুরু করেছে। তখন আমরা দেখছি ইসরায়েল, এতদিন সারা পৃথিবীতে ইসরায়েল শিক্ষার সাফল্যের গৌরবের কাহিনী শুনিয়ে এসেছে, সেই ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের মানও এখন পড়তে শুরু করেছে, নিম্নগামী হতে শুরু করেছে। 1 বছরের ব্যবধানে উইজবার্ন ইউনিভার্সিটি 69তম র্যাঙ্ক থেকে বেড়ে তার র্যাঙ্ক হয়ে গেছে 71। অন্যদিকে হিব্রিউ ইউনিভার্সিটি 81তম স্থান থেকে সরে গিয়ে দাঁড়িয়েছে 88, এবং টেকনিয়ন বিশ্ববিদ্যালয় 85তম স্থান থেকে চলে এসেছে 97। আগামী 2-4 বছরে ধারাবাহিকভাবে এই অবনমন চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের মানচিত্রে ইসরায়েলের গৌরব ম্লান হয়ে যাবে। আর বিশ্ববিদ্যালয় যদি ম্লান হয়ে যায়, বিশ্ব মানচিত্রে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব আর কতদিন থাকবে সে বিষয়ে জোরালো প্রশ্ন উঠে যাবে বিশ্ববাসীর কাছে, তাদের কোনো সন্দেহ নেই।